ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ লিটল থিংস। আর এখান থেকে আমরা যেটা নিয়েছি ইউনিট 2 এর 2.1, এটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, ইউনিট 2 কিন্তু হচ্ছে আপনাদের কম্পিটেন্সি 4 এর আলোচনা, মানে 4 নম্বর দক্ষতাটি আপনারা এখান থেকে অর্জন করবেন। যেহেতু এর আগের ইউনিটটিতে আমাদের কম্পিটেন্সি 4 ছিল না, অতএব আমরা কম্পিটেন্সি 4 নিয়ে এই ভিডিওতে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা দেখে নিই 2.1 এ কি রয়েছে। শিক্ষার্থীরা আমরা ইউনিট 2 তে চলে এসেছি। ইউনিটের নাম হচ্ছে লিটল থিংস। এখান থেকে মূলত আমরা আলোচনা করব আজকে 2.1 এই অংশটুকু। শুরুতে আপনাদের কিছু ভোকাবুলারি রয়েছে, এই ভোকাবুলারি গুলো কিন্তু সুন্দর করে আলোচনা করা হবে, বাংলা অর্থ এবং পার্টস অফ স্পিচ সহ। এরপরে আপনাদের 2.2 তে রয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স। এই প্রশ্ন উত্তর পর্বটি মূলত বন্ধুদের সাথে জোড়াই কাজটি করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি প্রশ্নগুলো দেখে নেই, প্রথমে রয়েছে আপনাদের হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম। তুমি কিভাবে তোমার পিতামাতাকে বাসায় সহযোগিতা করো। ডাজ দ্যাট মেক ইউ অর দ্যাম হ্যাপি। এই কাজটি কি তোমাকে এবং তোমার পিতামাতাকে সুখী করে বা ভালো লাগে। 2 নম্বরে রয়েছে আপনাদের what do you usually do to make your brother sisters friend happy when they are sad। যখন তোমার বন্ধু, তোমার বোন অথবা তোমার ভাই যখন মন খারাপ করে বা মন খারাপ করে থাকে তখন তুমি কি করো। এই প্রশ্নগুলো আমরা সুন্দর করে আলোচনা করব। এরপরে সি নম্বরে রয়েছে ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি। সি নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে তারা যখন সুখী থাকে তুমি কি তাদের সুখ অনুভব করতে পারো। ডি নম্বর প্রশ্ন বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন অন আ রোড ট্রিপ টু দ্য হিল। তুমি কি কখনো পাহাড়ি রাস্তায় ভ্রমণ করেছো। শিক্ষার্থীরা আপনাদের এই সি এবং ডি কিন্তু একই প্যাটার্নের প্রশ্ন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, প্রশ্ন কিন্তু আমাদের সচরাচর 2 ধরনের হয়, ডাব্লিউএস যুক্ত এবং ডাব্লিউএস মুক্ত। এখানে আমাদের হাউ, হোয়াট, আবার হাউ আমরা পেয়েছি, ঠিক এগুলো হচ্ছে আমাদের ডাব্লিউএস। এই ডাব্লিউএস দিয়ে যদি আপনাকে কখনো প্রশ্ন করে তাহলে কিন্তু আপনি যেটা করবেন বিস্তারিত উত্তর লিখতে হবে। আর যদি আপনাকে এইভাবে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আপনি যেভাবে উত্তর লিখবেন শুধু ইয়েস নো উত্তরটি করলেই হবে। শিক্ষার্থীরা আশা রাখি বুঝতে পেরেছেন। চলুন আমরা এই নাম্বারটা দেখি। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার অর এনি আদার সি বিচেস। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো বা অন্য কোনো সমুদ্র সৈকতে গিয়েছো। হাউ ডিড ইউ ফিল দেন। তখন তুমি কিরকম ফিল করেছিলে বা অনুভব করেছিলে ওই জার্নিটি বা ওই ট্রিপটি। শিক্ষার্থীরা এই ছিল আমাদের প্রশ্নগুলো, আমরা এই পর্যায়ে দেখে নেব। এই অধ্যায়ের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দক্ষতাটি আপনাদের অর্জন করতে হবে সেটি হচ্ছে কম্পিটেন্সি 4। এই কম্পিটেন্সি 4 এ কি রয়েছে চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই। আমরা চলে এসেছি কম্পিটেন্সি 4। এটা হচ্ছে আপনাদের 4টি দক্ষতা রয়েছে, তার মধ্যে 4 নম্বর এই দক্ষতাটি। এখানে যেটি বলা হচ্ছে অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড অ্যান্ড কানেক্ট টু আ লিটারেরি টেক্সট ইউজিং কন্টেক্সচুয়াল ক্লোজ। ঠিক এর বাংলাটি যেমন হবে প্রাসঙ্গিক সূত্র ব্যবহার করে একটি সাহিত্য পাঠ বোঝার এবং সংযোগ করার ক্ষমতা। মানে আপনি সাহিত্য রিলেটেড যে টপিকটি পড়ছেন সেটা বুঝতে পারা এবং সেই অনুযায়ী সংযোগ করার ক্ষমতা। আপনি সেখানে সংযোজন করতে পারছেন কিনা, আপনি ওই বিষয়টিতে সুন্দর করে আলোচনায় অংশগ্রহণ করতে পারছেন কিনা, বা প্রাসঙ্গিক আরো যে রিলেটেড বিষয়গুলো আছে সেগুলোকে আপনি হাইলাইটস করতে পারছেন কিনা সেটি কিন্তু স্যার আপনাকে অবজার্ভ করবে। আমরা আরেকটু যদি বিস্তারিত দেখে নিয়ে কম্পিটেন্সি 4টি কিরকম। স্টুডেন্টস উইল বি এক্সপোজড টু ডিফারেন্ট জেনারেস অফ লিটারেরি টেক্সট অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য এলিমেন্টস অফ storytelling, plot, character and setting which will enable them to connect to the text, and based on that they will be able to express their appreciation। আমরা যদি বাংলা অংশটুকু দেখে নিই তাহলে তো আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। শিক্ষার্থীরা সাহিত্য পাঠের বিভিন্ন ধারার সাথে পরিচিত হবে। যেমন সাহিত্যের বিভিন্ন অংশ রয়েছে, কবিতা, গান, নাটক, ছড়া, প্রবন্ধ, রম্য রচনা ইত্যাদি ইত্যাদি। আর অনেকগুলো বিষয় রয়েছে, সবগুলো মিশ্রণে সাহিত্য হয়। সাহিত্যের কোন পাঠটি আপনি পড়েছেন এই বিভিন্ন ধারণাগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন সেটা, যেমন আমাদের এই ইউনিটটি হচ্ছে কবিতা নিয়ে আলোচনা করেছে, তাহলে কোন পাঠে কি জিনিসটি থাকছে এই ধারণাগুলো সম্পর্কে যদি আপনি
একটু ভালো ধারণা গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজটি অনেক সহজ হয়ে যাবে। এবং তারপরে গল্প বলার উপাদান, একটা গল্প যখন হয়, আমরা যে গল্প পড়ি বা গল্প বলি, নর্মালি আমরা যে গসিপ করি ক্লাসে বন্ধু বান্ধবের সাথে, সেই গসিপটা কিন্তু গল্পের মধ্যে পড়ে না। একটা সুন্দর গল্প হতে গেলে তার কিছু উপাদান আছে, যেমন প্লট, চরিত্র এবং সেটিং। এই প্লট, চরিত্র এবং সেটিং সম্পর্কে পরবর্তীতে যে পার্টটি আমরা দিব, ওই পার্টে কিন্তু এই তিনটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে যা বলছে প্রতিফলিত করবে। তাহলে আপনি যখন গল্প বলবেন তখন আপনার গল্পটার মধ্যে প্লট থাকছে কিনা, চরিত্র থাকছে কিনা, বা সেটিং ঠিক রয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে গল্প বলার সময় জানতে হবে। আর সবসময় আপনি চেষ্টা করবেন আস্তে আস্তে অল্প অল্প করে ইংরেজিতে যেন ফুল টাইম কথা বলতে পারেন। কারণ এই সিলেবাসের একটি প্রধান যে অন্যতম দিক, সেটি হচ্ছে স্টুডেন্টরা যেন কথা বলতে পারে, তারা যেন প্রয়োজনীয় শব্দগুলো ব্যবহার করে কানেক্ট করতে পারে, কমিউনিকেট করতে পারে একে অপরের সাথে। শিক্ষার্থীরা, ইউটিউবে কিন্তু আপনারা অনেক ভিডিও পাবেন, এবং এই বিষয়টি আমি ক্লিয়ার করে বলতে পারি, শুধু আপনাদের পড়িয়ে যায়, বাংলা অনুবাদ করে দিয়ে যায়, অ্যান্সার দিয়ে যায়, কিন্তু কখনোই কোনো ইউটিউবার বা কখনোই কোনো কন্টেন্টে এই কম্পিটেন্সি 4 এটা নিয়ে আলোচনা করুক দেখি, বা আপনারা পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অথবা ওই চ্যানেলটিকে মেনশন করে আমাকে কমেন্টস করবেন যে কোন চ্যানেলটি আপনাদের ইনার জিনিসগুলো, ভিতরের জিনিসগুলো, যে দক্ষতাগুলো আপনাদের অর্জন করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করেছে। চলুন আমরা এর পরের অংশটা পড়ে নেই, যা তাদের পাঠের সাথে সংযোগ করতে সক্ষম করবে এবং এর ভিত্তিতে তারা তাদের উপলব্ধি প্রকাশ করতে সক্ষম হবে। শিক্ষার্থীরা, যে বিষয়টি বলছিলাম যে একটি গল্প বলতে পারতে হবে, ওই গল্পটি কিভাবে আপনি উপস্থাপন করবেন, ওই গল্পটি উপস্থাপন করার সময় অবশ্যই প্লট, চরিত্র এবং সেটিং, এই কয়টি বিষয়ের সাথে আপনার যে পার্টটি রয়েছে তার সাথে প্রাসঙ্গিক যে টপিকগুলো রয়েছে সেগুলো বিষয়ে আপনি কথা বলতে পারছেন কিনা, সেটি কিন্তু হচ্ছে আমাদের কম্পিটেন্সি 4। আর এই ইউনিটটি পড়ানোর সময় কিন্তু টিচার আপনাকে সেই জিনিসটি ভালো করে লক্ষ্য করবে যে আপনি যখন কথা বলছেন আপনি কমিউনিকেট করতে পারছেন কিনা, আপনার স্পিচে বা আপনার কথা বলার সময় অবশ্যই প্লট, ক্যারেক্টার এবং সেটিংগুলো আছে কিনা। আশা রাখি শিক্ষার্থীরা কম্পিটেন্সি 4 ভালো মতো বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আপনাদের যে 4টি কম্পিটেন্সি রয়েছে সেই 4টি কম্পিটেন্সি নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেব, তাহলে আপনারা আরো বেশি সহজে বুঝতে পারবেন। শিক্ষার্থীরা, চলুন এ পর্যায়ে আমরা দেখে নিই আপনাদের ইউনিট 2 এর শুরুতে কিছু ওয়ার্ড মিনিং ছিল, সেই ওয়ার্ড মিনিং গুলো। আমরা চলে এসেছি আপনাদের ওয়ার্ড মিনিং এ। আপনাদের ভোকাবুলারির প্রথম যে শব্দটি সেটি হচ্ছে মাইটি, যার বাংলা অর্থ শক্তিমান বা ক্ষমতাবান। এরপরে রয়েছে আপনাদের ওশেন, এটি আমাদের নাউন, যার বাংলা অর্থ মহাসাগর বা মহাসমুদ্র, এই দুটি অর্থেই প্রকাশ করা হয়। এরপরে রয়েছে আপনাদের হাম্বল, এটি আমাদের অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ নম্র, বিনয়ী বা বিনীত। এরপরে রয়েছে আপনাদের ইটারনিটি, এটি হচ্ছে আমাদের নাউন, যার বাংলা অর্থ চিরস্থায়িত্ব, অনন্তকাল বা পরলোক। এরপরে রয়েছে আপনাদের ডিডস, এটিও আমাদের নাউন, যার বাংলা অর্থ ক্রিয়াকলাপ বা কাজ, এই জিনিসটি প্রকাশ করে। এরপরে রয়েছে আপনাদের ইডেন, যেটি আমাদের পার্সিভ স্পিচ হিসেবে নাউন রয়েছে, যাকে আমরা বাংলায় বলতে পারি নন্দন কানন বা স্বর্গ উদ্যান। শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় বলে রাখতে চাই, অ্যাডাম এবং ইভ যে জায়গাটাতে ছিল সেটাকে ইডেন বলা হচ্ছে। এরপরে রয়েছে আপনাদের হ্যাভেন, যেটি আমাদের নাউন, এর বাংলা অর্থ হচ্ছে স্বর্গ বা পরলোক। এরপরে রয়েছে আপনাদের অ্যাবাভ, এটি আমাদের অ্যাডভার্ব, প্রেপোজিশন এবং অ্যাডজেক্টিভ, এই তিনটি অর্থে ব্যবহৃত হতে পারে। এর বাংলা অর্থটি হচ্ছে উপরে, কাহারও অপেক্ষা ঊর্ধ্বে বা অধিকতর। এবং লাস্ট যে শব্দটি হচ্ছে অল্টারনেট, এটি হচ্ছে আমাদের ভার্ব, যার অর্থ পালাক্রমে বা পর্যায়ক্রমে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের নিউ ভোকাবুলারিজ। এ পর্যায়ে আমরা দেখে নেব আপনাদের প্রশ্নগুলো। শিক্ষার্থীরা, আমরা প্রশ্নে চলে এসেছি। এই প্রশ্নগুলো আপনাদের জোড়ায় আলোচনা করতে হবে, মানে আপনার বন্ধুর সাথে আপনার স্যার সিলেক্ট করে দিবে কার সাথে কার জোড়া, সে অনুযায়ী আপনারা আলোচনা করবেন। আমরা যদি প্রথম প্রশ্নটি দেখে নিই, হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম, কিভাবে তুমি তোমার পিতামাতাকে বাসায় সহযোগিতা করো। ডাজ দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি, এইটা কি তোমাকে সুখী করে বা তোমার পিতামাতাকে সুখী করে। আমি এখানে অনেকগুলো পয়েন্ট নিয়েছি, আপনি আলোচনা করার সময় 2 থেকে 3টি পয়েন্ট আলোচনা করবেন আপনার বন্ধুর সাথে। এর উত্তরটি করার সময় যেভাবে লিখবেন, আই হেল্প মাই ফ্যামিলি ইন দ্য ফলোয়িং ওয়েজ,
আমি আমার পরিবারকে যেভাবে সহযোগিতা করি নিম্নে দেখানো হলো এই পয়েন্টগুলো। প্রথমে যেটি আমরা নিয়েছি, ক্লিনিং আওয়ার বেড আফটার গেটিং আপ ফ্রম বেড। যখন আমরা ঘুম থেকে বা বেড থেকে উঠি তখন আমি বেডটা গুছিয়ে রাখি। এরপরে 2 নম্বরটি নেওয়া হয়েছে, হেল্পিং মাই ফাদার উইথ দ্য গ্রোসারি শপিং অ্যান্ড হেল্পিং হিম লিফট আপ দ্য হেভি ব্যাগস। ওই ভারী ব্যাগগুলো তোলার জন্য সহযোগিতা করি। এরপরে 3 নম্বরে আমরা যেটা নিয়েছি, হেল্পিং মাই মাদার ইন দ্য কিচেন। রান্নাঘরে আমি আমার মাকে সহযোগিতা করি। 4 নম্বরে যেটা আমরা নিয়েছি, লুকিং আফটার মাই লিটল সিস্টার অ্যান্ড হার ডেইলি নিডস ইনক্লুডিং হার হোমওয়ার্ক। আমার ছোট বোনকে দেখাশোনা করি এবং তার দৈনন্দিন যে চাহিদাগুলো রয়েছে যেমন হোমওয়ার্ক বা ইত্যাদি ইত্যাদি কাজে তাকে সহযোগিতা করি। 5 নাম্বার, হেল্পিং আঙ্কেল ইজ ওয়াশিং আওয়ার কার। আমি আঙ্কেলকে সহযোগিতা করি যখন আমাদের গাড়িটি পরিষ্কার করে তখনও। নাম্বার 6, প্রোভাইডিং মেডিসিনস টু মাই গ্র্যান্ড প্যারেন্টস অন টাইম। আমার দাদা দাদিকে সময় মতো ওষুধ সরবরাহ করি। 7 নম্বরে আমরা যেটা নিয়েছি, ক্লিনিং দ্য হাউস ওয়েন দ্য মেড ফেলস টু টার্ন আপ। আমাদের বাসায় যখন কাজের লোক না আসে তখন বাসা পরিষ্কার করি। 8 নম্বর, লুকিং আফটার দ্য প্লান্টস ইন দ্য গার্ডেন অ্যান্ড ওয়াটারিং দ্যাম ফ্রম টাইম টু টাইম। আমি বাগানের গাছগুলোকে দেখাশোনা করি এবং সময় মতো পানি দেই। 9 নম্বর, টেকিং কেয়ার অফ আদার হাউসহোল্ড চোরস অ্যালং উইথ মাদার। বাসার যে অন্যান্য কাজগুলো রয়েছে মায়ের সাথে মিলে সে কাজগুলো আমি করি। এরপরে আপনাদের প্রশ্নের যে শেষ পার্টটি ছিল, ডাজ দ্যাট মেক ইউ অর দ্যাম হ্যাপি। এই অংশটি সম্পর্কে যেভাবে বলবেন, রিয়েলি মাই প্যারেন্টস আর ভেরি হ্যাপি ফর মাই অ্যাক্টিভিটিস। আমার পিতামাতা আমার এই কাজের জন্য খুবই সন্তুষ্ট। অথবা আপনি বলতে পারেন, আই এম অলসো ভেরি হ্যাপি টু ডু সাচ কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। শিক্ষার্থীরা আবারও বলছি, এখান থেকে 9টি পয়েন্টে আপনাকে কথা বলার প্রয়োজন নেই, মাত্র 2 থেকে 3টি পয়েন্ট নিয়ে কথা বলবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। চলুন আমরা এই পর্যায়ে বি নাম্বার প্রশ্নটি দেখি। বি নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছিল, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার সিস্টার্স ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে আর স্যাড। তারা যখন দুঃখিত থাকে বা তারা ব্যথিত থাকে তখন তুমি তোমার ভাই বোন অথবা ফ্রেন্ডদের জন্য কি করো? আপনি অ্যান্সারটি যেভাবে লিখবেন, হোয়েন মাই ব্রাদার সিস্টার ফ্রেন্ড আর স্যাড। এরা যখন ব্যথিত থাকে বা কষ্টে থাকে, আই ইউজুয়ালি ডু মেনি থিংস। আমি সচরাচর অনেকগুলো কাজ করি টু ওভারকাম দ্য স্যাড মোমেন্ট। ওই ব্যথিত বা কষ্টের মুহূর্তগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমি অনেকগুলো কাজ করি। লাইক যেমন প্লেইং গেমস, তাদের সাথে খেলা করি, টেলিং জোকস, কৌতুক বলি বা মজা করি, ওয়াচিং আ মুভি অর টিভি শো এটসেট্রা উইথ হিম। মুভি দেখি অথবা টিভিতে আমরা কোনো শো এনজয় করি তাদের সাথে। ঠিক এভাবে আমি তাদের মন ভালো করার চেষ্টা করি। এই ছিল আমাদের বি নাম্বারটি। চলুন আমরা পরের প্রশ্নগুলো দেখে নিই। আমাদের এখানে সি এবং ডি দুটো একসাথে করব। ভিডিওর মাঝখানে কিন্তু আমি বলেছিলাম আপনাদের প্রশ্ন হচ্ছে 2 ধরনের, WS যুক্ত এবং WS মুক্ত। WS মুক্ত মানে হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। যখন আপনাদের প্রশ্ন করবে অক্সিলারি ভার্ব দিয়ে, তখন শুধু অ্যান্সারটি আপনি ইয়েস নো করে করলেই হবে। চলুন আমরা একটু দেখে নিই সি নাম্বার প্রশ্নটি। ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি। তারা যখন সুখ অনুভব করে তুমি কি তখন সুখ অনুভব করো? নিঃসন্দেহে এটি লিখবেন ইয়েস, হ্যাঁ, আই ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি। জাস্ট এতটুকু বলতে পারলেই কমপ্লিট। এরপরে আসেন ডি নাম্বারে, হ্যাভ ইউ এভার বিন অন আ রোড ট্রিপ টু দ্য হিলস। তুমি কি কখনো পাহাড়ি রাস্তায় ভ্রমণে গিয়েছিলে? যদি আপনার অ্যান্সারটি হয় নো, তাহলে আপনি নো বলবেন। যদি আপনার অ্যান্সারটি হয় ইয়েস, হ্যাঁ, তাহলে আপনি লিখবেন আই হ্যাভ বিন অন আ রোড ট্রিপ টু দ্য হিলস। আমি পাহাড়ি রাস্তায় ভ্রমণে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড থ্রিলিং। এটা খুব মজার এবং রোমাঞ্চকর বা শিহরণ জাগানোর মতো। আবার আপনার অ্যান্সারটি যদি হয় নো, তাহলে আপনি শুধু লিখবেন আই হ্যাভ নট বিন অন আ রোড ট্রিপ টু দ্য হিলস। এতটুকু বলতে পারলেও হবে, অথবা ইয়েস নো বলতে পারলেও এই প্রশ্নগুলোর উত্তর চলে আসবে। শিক্ষার্থীরা চলুন আমরা শেষ প্রশ্নটির উত্তর দেখে নিই। এই শেষ প্রশ্নটির উত্তর আপনাদের একটু বড় হবে। শুরুতে আপনাদের ইয়েস নো প্রশ্ন রয়েছে, খেয়াল করেন। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার অর এনি আদার সি বিচেস। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো অথবা অন্য কোনো সি বিচে গিয়েছো? এখন এই প্রশ্নটির উত্তর দুভাবে হতে পারে। যারা গিয়েছেন তারা ইয়েস বলবেন এবং যারা যাননি তারা নো বলবেন। নো বলার পরে কিন্তু আপনার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বা অন্য কিছু বলার প্রয়োজন নেই। আর যদি ইয়েস বলেন তাহলে এর পরবর্তীতে যেভাবে ব্যাখ্যাটা লিখবেন,
আই হ্যাভ বিন টু কক্সবাজার, আমি কক্সবাজার গিয়েছিলাম। যদি ইয়েস লিখেন তাহলে আমাদের পরবর্তী অংশটা নিয়ে কাজ করতে হবে। হাউ ডিড ইউ ফিল দেন, তখন তুমি কিরকম অনুভব করেছিলে বা এই জার্নিটাকে কিভাবে এনজয় করেছিলে এ সম্পর্কে জানতে চেয়েছে। এরপরে ইটস রিয়েলি আ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি, এটা আমার জন্য আসলে একটা চরম অভিজ্ঞতার বিষয় ছিল। উই ভিজিটেড দেয়ার লাস্ট ইয়ার, আমরা সেখানে গত বছর গিয়েছিলাম। উই অল নো দ্যাট, আমরা সবাই জানি যে ইটস দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় সি বিচ। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে যতগুলো সি বিচ রয়েছে সুন্দর সুন্দর তাদের মধ্যে এটি অন্যতম। আই টেক বার্থ ইন দেয়ার, আমি সেখানে গোসল করেছিলাম। উই প্লে ফুটবল উইথ সাম আদার পারসনস, আমরা অন্য ব্যক্তিদের সাথে সেখানে ফুটবলও খেলেছিলাম। উই স্টে 3 days অন আ হোটেল, আমরা একটা হোটেলে 3 দিন ছিলাম। উইচ কোয়াইট নিয়ার ফ্রম কক্সবাজার, যেটা ছিল কক্সবাজারের খুব কাছেই। ওয়েন আই ফিল ইট, যখন আমি এটা অনুভব করি, আই বিকাম জয়াস, আমি খুব আনন্দ লাভ করি বা খুব আনন্দিত হই। শিক্ষার্থীরা যারা এই প্রশ্নটির উত্তর খুব ছোট করে দিতে চান, যে আপনাদের কাছে অনেক বড় হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি কিছু লাইন কেটে দিচ্ছি এখানে, সেই লাইনগুলো কেটে দিলে কিন্তু হয়ে যাবে। যেমন আপনি জাস্ট এখানে লাস্ট ইয়ার পর্যন্ত লিখবেন, এরপরে আর এই দুটো বাক্যের উত্তর করার প্রয়োজন নেই, তাহলে সরাসরি আপনি চলে আসবেন আই টেক বার্থ ইন দেয়ার উই প্লে ফুটবল উইথ সাম আদার পারসনস। ঠিক এভাবে বলতে পারলেই কিন্তু আপনার অংশগ্রহণটা অনেক বেশি সাবলীল হবে। শিক্ষার্থীরা 2.1-এ এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। এর পরবর্তীতে আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে, সেই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। সেখানে প্লট, ক্যারেক্টার সেটিং এবং কবিতাটা কিভাবে সলভ করতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করব। আর শিক্ষার্থীদের জন্য একটি সতর্ক বার্তা দিতে চাই, সেটি হচ্ছে ইউটিউবে কিন্তু অনেক ক্লাস আপনি অলরেডি পেয়ে গেছেন অথবা পাবেন, যেই ক্লাসগুলো জাস্ট শুধু উত্তর প্রোভাইড করে দিয়েছে। আপনি যদি অ্যাসাইনমেন্টের মতো করে শুধু উত্তরগুলো নেন, তাহলে কিন্তু আপনার যে দক্ষতা অর্জন করার কথা সেটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। অতএব অনলাইনে যখন আপনি ক্লাসগুলো করছেন, অবশ্যই বুঝে অনেক ডিটেলস গভীরে গিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আর আমিও কিন্তু সেই পথে হাঁটছি। আশা রাখি বিগত দিনের ক্লাসগুলো দেখে এই জিনিসগুলো আপনারা ভালো বুঝতে পেরেছেন যে কোনটি ভালো কোনটি মন্দ। শিক্ষার্থীরা আজকে আর নয়, কথা হবে পরবর্তী ক্লাসে। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা এখনো করেননি, ভালো লাগলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.